আমার কোনো কথা শোনা যাচ্ছে না। দেখতে আমার আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে কি দাঁড়া আমি ডিসপ্লেটা চেক দিই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচ হানিফ ফয়সাল। তো আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4 হতে বোর্ড বইয়ে কী কী প্রশ্ন। ওকে, দেখো আমরা হচ্ছে হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে সাউন্ড টেস্ট জটিলতার জন্য এটা ডিলে হচ্ছিল। আমরা তোমাদের সাথে কথা বলবো এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4 এর বোর্ড বই থেকে সম্ভাব্য কী কী এমসিকিউ আসতে পারে। আমি একটা বিষয় তোমাদের সাথে ক্লিয়ারলি কথা বলি, তা হচ্ছে পরীক্ষায় যদি তুমি বোর্ড বইয়ের এমসিকিউগুলো বা বোর্ড বই থেকে সব কিছু যদি ভালো করে না দেখে যাও, তাহলে কিন্তু তোমার এমসিকিউ টেস্ট খারাপ হবে। ওকে, তো এক্ষেত্রে দেখো আমরা তোমাকে কী কী বলতে পারি বা কী কী দেখা দরকার চ্যাপ্টার 4 থেকে। দেখো আমি অলরেডি চ্যাপ্টার 4 এখানে মার্ক করে রেখেছি, তো আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। দেখো, যেমন বলা আছে চ্যাপ্টার 4 থেকে পিন পয়েন্টগুলো আমি এখানে নিয়ে রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে টিম বার্নার্সলি। এই দেখো, এটা তোমাকে ভালো করে পড়তে হবে যে টিম বার্নার্সলি কি ওয়ার্ল্ড ওয়াইড বা ডব্লিউডব্লিউ এর জনক এটা তৈরি করেন। ওকে, এবং উনি কোথায় এটা বেশি করছেন, দেখো এটা তোমাকে যত্ন সহকারে পড়তে হবে। দেখো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে প্রথমে জানা থাকতে হবে টিম বার্নার্সলি কিসের জনক, ডব্লিউডব্লিউ এর জনক। ওকে, আবার ওনাকে বলা হচ্ছে যে এইচটিএমএল এর জনক, বেশ ভালো। আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে এই যে সিইআরএন কোথায় গবেষণা করেছিলেন, সিইআরএন গবেষণা করেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো কোথায় আইপি অ্যাড্রেস প্রথম ব্যবহার করা হয়েছিল, দেখো এই যে কোথায়, এই যে সুইজারল্যান্ড, এটা কোথায় অবস্থিত, সুইজারল্যান্ডে। এইগুলো এমসিকিউ কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো আর কি কি আছে। আর হচ্ছে যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে প্রথমবারের মতো তথ্য আদান প্রদান করা হয় কিসের উপর ভিত্তি করে, আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে। বোর্ড বইয়ের এমসিকিউগুলো যদি এইভাবে আমরা না পড়ি, তাহলে হচ্ছে আমাদের সমস্যা হতে পারে। ক্লিয়ার? দেখো তারপর কি আছে, আমি একটু চেক করে নিই যে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা। ওকে, দেখো তার পরবর্তী বিষয় হচ্ছে দেখো ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম দেন কি, হাইপার টেক্সট। ওকে, হাইপার টেক্সট কাকে বলে এটা তোমাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এখানে, দেখো তোমার কিন্তু 1 নম্বর জন্য কোয়েশ্চেন করতে পারে যে হাইপার মিডিয়া কি। ওকে, হাইপার মিডিয়া দেখো লিখিত তথ্যের বাহিরে
ছবি, অডিও ও ভিডিও জাতীয় তথ্যকে বলা হয় কি হাইপার মিডিয়া। এটা কিন্তু নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, আবার কি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারপর দেখো বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন ওয়েব ব্রাউজার রয়েছে, যেমন কি মজিলা ফায়ারফক্স, এগুলো এমসিকিউতে আসতে পারে, যে মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে গুগল ক্রোম, সাফারি, অপেরা, মাইক্রোসফট এজ। সো এইগুলো হচ্ছে ব্রাউজার। তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারি কোনটি ব্রাউজার। ওকে, তারপর দেখো আইপি অ্যাড্রেস। এখান থেকে আমার কী কী জানা দরকার, এখান থেকে আমার খুব একটা না জানলেও হবে। তারপর দেখো আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমি হচ্ছে শুধুমাত্র বোর্ড বই থেকে চ্যাপ্টার 4 এর সম্ভাব্য এমসিকিউ পয়েন্টগুলি পয়েন্ট আউট করেছি। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও দেখতে পারো। তারপর আমি হচ্ছে পরীক্ষার আগে একটু রিক্যাপ দিচ্ছি, তবে আমি এটা শিওর তুমি যদি এই মুহূর্তে আমার সাথে অ্যাক্টিভ থাকো তাহলে তুমি অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবা, এবং এখান থেকে কোনো প্রশ্ন আসলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। দেখো প্রশ্ন হচ্ছে এই 7 নাম্বারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটে দেখো সাধারণত 2টি অংশ থাকে। কি আছে? একটা সার্ভার আর একটা কি ক্লায়েন্ট। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে থাকে। তো তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে কে ইনপুট গ্রহণ করে, বা কম্পিউটার কোন অংশ ইনপুট গ্রহণ করে? ক্লায়েন্ট। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটে আমরা ইউজাররা যেখানে ধরো তোমাকে বলা হলো আমাদের eictbd.com আসো, তার মানে কী করবো তুমি এখানে নিজের নাম ইমেল ব্যবহার করে রেজিস্ট্রেশন করবা, এইটাই হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে? আর সার্ভার হচ্ছে তোমার ডেটাটা আমাদের ডেটাবেজে যাবে, বা যে শক্তিশালী কম্পিউটার আমাদের সাইটটা রাখা আছে ওইটা কি সার্ভার। দেখো সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় কি রিকোয়েস্ট। এইটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছিল যে সার্ভারের কাছে ডেটা পাঠানোকে কি বলে? রিকোয়েস্ট। আবার সার্ভার কি করবে? তোমার রিকোয়েস্টটা গ্রহণ করে সে তোমাকে একটা ডেটা পাঠাবে বা তোমার সাথে একটা রেসপন্স করবে। এইটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সার্ভার সেই অনুসারে কি ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায়। ক্লিয়ার? তারপর দেখো তার মানে সার্ভার থেকে যে ডেটা প্রদর্শিত হয় তাকে বলা হবে রেসপন্স। মনে থাকবে? তারপর দেখো এখানে আর কি আছে, সার্ভারের জন্য সাধারণত কী কী প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে? পিএইচপি, পাইথন, জাভা, রুবি ইত্যাদি। হ্যাঁ, সো এটা খুব একটা দেখার দরকার নেই। তারপর তুমি সামনে আসো, দেখো ব্রাউজারে যে ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে, ব্রাউজারে কী কী ওয়েব অ্যাপ্লিকেশন চলে দেখো? HTML, CSS এর আচ্ছা HTML এবং CSS। আবার দেখো এখানে আরেকটা এমসিকিউ আছে, HTML এর পুনরূপ হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে 9 নম্বরের এই যে লাইনটা দেখো, ব্রাউজারে যে ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে সেখানে কি ব্যবহার করা সাধারণত? HTML এবং CSS। ওকে, তারপর দেখো আমাদের ট্যাগ কীভাবে লিখতে হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ট্যাগ আমরা কীভাবে লিখবো আমরা অবশ্যই ভালো করে জানি যে আমরা ট্যাগ লিখবো হচ্ছে স্যার কীভাবে বলো তো? ট্যাগ লেখার নিয়মটা হচ্ছে আমরা ট্যাগ লিখবো কীভাবে বলো তো? আমরা ট্যাগ লিখবো হচ্ছে যে আমরা জানি ট্যাগের কয়েকটা বেসিক অংশ আছে, যে ট্যাগ হচ্ছে এই যে এইখানে থাকবে ট্যাগ নেম, ওকে ট্যাগ নেম, তারপর হচ্ছে মাঝখানে কিছু লেখা থাকবে, এইখানে মাঝখানে কিছু লেখা থাকবে, তারপর কি হবে? তারপর হচ্ছে এখানে আমাদের ক্লোজিং হবে, রাইট? ক্লোজিংয়ের নিয়মটা হচ্ছে কি এভাবে ব্যাকস্ল্যাশ, মানে ব্যাকস্ল্যাশ না, এটা হচ্ছে কি ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে তুমি ট্যাগ নেম লিখবে। হ্যাঁ, ওকে, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আচ্ছা এখানে ছবির কথা মিলবে না, স্বাভাবিক, নেট স্লো সম্ভবত আমার, এই জন্য সম্ভবত কিছুটা ইন্টারাপশন হচ্ছে। তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে জানাবা যে আসলে সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, তারপর দেখো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এখান থেকে ওয়েবসাইটকে আকর্ষণীয় বা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কী ব্যবহার করা হয়? সাধারণত কি সিএস ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে আরও কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি। দেখো সিএসএস এর পুনরূপ কি? সিএসএস এর পুনরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপর দেখো যে ওয়েবসাইটে ক্লায়েন্ট অংশে প্রোগ্রামিং করা যায়,
তোমার কিন্তু পরীক্ষার প্রশ্ন করতে পারে ওয়েবসাইটে ক্লায়েন্ট অংশে প্রোগ্রাম করা যায় কি যায় না, অবশ্যই যায়, এবং এই কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় কি। তাহলে তোমাকে এখানে প্রশ্ন করা হতে পারে যে ক্লায়েন্ট অংশে প্রোগ্রামিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা কোনটা। তো তোমার এখানে সি থাকবে, সি প্লাস প্লাস থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, পাইথন থাকতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার সামনে সি যে আসবে তুমি কিন্তু ধুম করে সি দাগে দেওয়ার সম্ভাবনা আছে। কারণটা কি, কারণ তুমি ইন্টারমিডিয়েটে সি ভাষা পড়েছো। সো এই ক্ষেত্রে তোমাকে সতর্ক থাকতে হবে। সো এটা হচ্ছে কি জাভা। দেখো সো ওয়েব পেজে প্রথম পেজকে সাধারণত হোম পেজ বলে, এটা খুবই ইজি কোয়েশ্চেন। তারপরে এটাও তোমাকে প্রশ্ন করতে পারে FAQ মানে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তারপর দেখো HTML ফাইল সাধারণত কীভাবে সেভ করা হয় বা ফাইল এক্সটেনশন কি। HTML ফাইল এক্সটেনশন হচ্ছে .stm বা .htm। ওকে, এই সবগুলো গুরুত্বপূর্ণ MCQ। আবার দেখো এইটা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছিল যে এটা দুইবার আসছে, যেহেতু আমি প্রিভিয়াস সকল বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছি এবং অলমোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 3500 MCQ সলভ করা আছে। সো মোটামুটিভাবে MCQগুলো আমার অলরেডি মাথায় সেট আছে যে কোন কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসে। যেমন এটাও কিন্তু তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ। বি কেয়ারফুল যে কী টেক্সট এডিটর ব্যবহার করি আমরা, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সট, আরও কিন্তু আছে, কিন্তু আমরা এগুলো না, যেহেতু বোর্ড বই 3টা উল্লেখ করা ছিল, আমি 3টা। তো মজার বিষয় হচ্ছে 24 একটা কোয়েশনে 3টা দিয়ে একটা বহুপদী কোয়েশন করা হয়েছিল। তারপর দেখো একটা ওয়েব পেজের কি লেখা, দেখো HTML পেজে বিভিন্ন অংশ বা উপাদান থাকে, এই উপাদানগুলোকে HTML এলিমেন্ট বলে। HTML এলিমেন্ট হচ্ছে ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে কি বলা হয়, ট্যাগ এলিমেন্ট বলে। একটা ট্যাগের দেখো কি বলা আছে, দেখো সাধারণত একটি এলিমেন্ট শুরু বোঝাতে একটি ওপেনিং ট্যাগ এবং শেষ বোঝাতে একটা ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। এটার এক্সাম্পল অলরেডি আমি এখানে দিয়ে রেখেছি। দেখো এই যে এখানে তুমি দেখলে বুঝতে পারবা, এই যে ওপেনিং ট্যাগ কোনটা, এই যে এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। হ্যাঁ, এই যে ট্যাগ নেম, এভাবে থাকবে ট্যাগ নেম, এবং এই ট্যাগের মাঝখানে যদি কোনো কিছু থাকে তাকে বলা হবে কন্টেন্ট। ওকে, এইখান থেকেই তোমার 24 আরেকটা কোয়েশ্চেন আসছিল যে সামথিং একটা ট্যাগ দেওয়া ছিল, ট্যাগ দিয়ে বলা হচ্ছিল যে এর মাঝখানে অংশটা কী বলে, মাঝখানে অংশকে কন্টেন্ট বলে। আর একটা কী করা হয়, ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে কী হয়, ক্লোজিং করা হয়। যাদের এই ক্লোজিং ট্যাগ নেই তাদেরকে বলা হয়, তাদেরকে বলা হচ্ছে, দেখো তাদেরকে বলা হচ্ছে কি এমটি ট্যাগ। ওকে, তাদেরকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আমি আশা করি তুমি এই বিষয়টা টোটালি ক্লিয়ার। আর তোমাকে কিন্তু পরীক্ষা প্রশ্ন করতে পারে ট্যাগ এলিমেন্ট কি, ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে তাকে কি বলা হবে, ট্যাগ এলিমেন্ট বলা হয়। পরীক্ষা কিন্তু ছোটো তোমাকে কিছু কোড দেওয়া হবে, HTML কোড দেওয়া হবে, দিয়ে বলা হবে এর সলভ করো। ওকে, তোমরা অবশ্যই চেষ্টা করবে এটাকে ভালো করে সলভ করার জন্য। তারপর দেখো এটা তোমরা পারবা। তোমার কিন্তু এইখানে একটা প্রশ্ন করা যেতে পারে, ক্লোজিং থেকে কি থাকে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, তারপর দেখো এই যে দেখো এইটা কিন্তু এবার 2 মার্কের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে কেন ডক টাইপ HTML ব্যবহার করা হয়। ডক টাইপ দ্বারা কী বোঝায়, ডক টাইপ যাকে বলা ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন, এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী রেন্ডার প্রদর্শন করে। এটি আসলে ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা জরুরি। আমি আবার বলছি, এটা 2 নাম্বার প্রশ্নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং MCQ আসতে পারে। ডক টাইপ দ্বারা কী বোঝায়, HTML5 ভার্সন বোঝানো হয়। ওকে, এবং ডক টাইপ দ্বারা কি ডকুমেন্ট টাইপ বোঝায়। আচ্ছা, তারপর দেখো আমরা আরেক কয়েকটা মজার বিষয় বলি তোমাকে। এই যে 25 নাম্বার, HTML এর 6টি হেডিং এলিমেন্ট রয়েছে। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এবং এইটা অনেকবার আসছে যে সবচেয়ে বড় হেডিং হচ্ছে, বিশেষ করে 16, 17, 18 সালে পরীক্ষায় এটা অনেক বেশি আসতো যে হেডিং H1 কি সবচেয়ে বড় হেডিং, সবচেয়ে ছোটো কি H6। সহজ বিষয়, তোমরা 5 ভাই বোন বা তোমরা 6 ভাই বোন থাকলে সবচেয়ে বড় কি H1, সবার ছোটো কি H6, 6 নাম্বারকে সবার ছোটোটাকে বোঝানো হয়, সহজ। ওকে, তারপর দেখো ব্রাউজার রিফ্রেশ বা রিলুট বাটন চেপে কিংবা কিবোর্ডে কী করা হয়, F5। তার মানে তোমাকে এখান থেকে আমি প্রশ্ন করতে পারি যে ব্রাউজার রিলুট বা রিফ্রেশ বোঝানোর জন্য কী ব্যবহার করা হবে, F5 ব্যবহার করা হবে। ক্লিয়ার? তারপর দেখো এইচআরও পরীক্ষা অনেকবার আসছে। এইচআর একটা এমটি ট্যাগ, এইচআর দ্বারা কী বোঝায়, হরাইজন্টাল লাইন। ওকে, তো এই ক্ষেত্রে তোমাকে আরও কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, আমি বলে দিচ্ছি। তা হচ্ছে এমটি ট্যাগ কয়েকটা তোমাকে মাথায় রাখতে হবে, এইচআর, ইমেজ, ব্রেক। আমি আবার বলছি, এইচআর, ইমেজ, ব্রেক, তারপর হচ্ছে ইনপুট, তারপর মেটা, এগুলো সবাই কি এমটি ট্যাগ, অর্থাৎ তাদের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তারপর দেখো সাধারণত টেক্সটকে সাধারণের চেয়ে বড় করার জন্য কী ব্যবহার করা যায়, বিগ ট্যাগ ব্যবহার করা যায়, এবং ছোটো করার জন্য কী ব্যবহার করা যায়, স্মল ট্যাগ। অর্থাৎ নর্মাল ফরম্যাটে চেয়ে একটু ছোটো বড় করার জন্য আমরা 2টা ট্যাগের সাহায্য নিতে পারি। তারপর দেখো এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে এটা আমি আবার বলছি, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যে কখনো কখনো বক্তব্যের কোনো নির্দিষ্ট অংশকে বিশেষ জোর দিয়ে বলা বা লেখার প্রয়োজন হয়। এই 2টি কাজের জন্য কী করা হয়, ইএম মানে এম্পাসাইজ টেক্সট, যা ইটালিক যা করে ইএম সেম
সেম কাজ করে, তবে ইএম দ্বারা বোঝানো হয় অধিকতর গুরুত্বপূর্ণ বোঝানো হয়। স্ট্রং, বোল্ড টেক যা করে স্ট্রং টেক সেম কাজ করে। আমরা আমাদের অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিসে বা অধ্যায়ভিত্তিক লেকচারে এই বিষয়ে ডিটেলস কথা বলছি। ইএম সমার্থক টেক কোনটা, ইএম তারপরে স্ট্রংয়ের সমার্থক টেক কোনগুলো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে এবং প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি, রাইট? তারপর দেখো, সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। নেস্টেড লিস্ট কাকে বলে? লিস্টের ভেতর লিস্ট থাকাকে বলা হয় কি? নেস্টেড লিস্ট। ওকে, তারপর দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে টাইপ। টাইপ কিন্তু অর্ডার লিস্টেরও অ্যাট্রিবিউট, আবার কি আন্ডার লিস্টেরও অ্যাট্রিবিউট। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে স্টার্ট অ্যাট্রিবিউটের ভেতরে সর্বদা কি বসে? নিউমেরিক বা নাম্বার বসে। ওকে, স্টার্টের ভেতরে সর্বদা কি নিউমেরিক বা নাম্বার বসবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আমি জাস্ট স্ট্রিমিংটা আমি একটু শেয়ার করে নিই। দেখো তোমরা কি এখানে, হ্যাঁ আমি কেউ একজন বলেছো যে ইটস নাইম আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম বলছে পিডিএফ কি দেওয়া যাবে? হ্যাঁ, আমি চেষ্টা করবো তোমাদেরকে পিডিএফটা শেয়ার করতে। আচ্ছা, ওকে। আর আমি এটা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তুমি যদি আজকে আমাদের লাইভের সাথে অ্যাক্টিভ থাকো, এসটিএমএল থেকে কোনো ধরনের কোয়েশন করলে তুমি অবশ্যই আটকাবা না। এমসিকিউর জন্য আমার সাজেশন হচ্ছে বোর্ড কোয়েশন, সকল বোর্ড কোয়েশন দেখবা এবং আমাদের এই পিডিএফটা দেখবা, আর কিচ্ছু দেখার নাই। এবং আমি তোমাকে এখানে নিশ্চয়তা দিচ্ছি যে তুমি প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবে, বিশেষ করে এমসিকিউতে ধরো 15+, 15-র চেয়ে বেশি পাওয়াটা খুবই ইজি হবে। হ্যাঁ, আর আরও কিছু ছিল আমাদের ক্র্যাশ কোর্সে কিন্তু আমরা এই বিষয়ে ডিটেলস কথা বলেছি, এবং আমি তোমাদের পরীক্ষার ঠিক 7 তারিখ পরেই আমি একটা ভিডিও দিব যে আমাদের ক্র্যাশ কোর্সে এক্স্যাক্টলি কী ছিল। ওকে, দেখো, সো এখন হচ্ছে আমি একটু কাজ করে নিই, ওয়েট। আর আমি তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করে নিই, তা হচ্ছে আমি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত সব কিছুরই লাইভ করে দিব, এভাবে লাইভ দিব, এবং পরে তোমার পিডিএফটাও আমাদের সিক্রেট গ্রুপে শেয়ার করে দিব। তোমাদের আরও কিছু জানার থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, হ্যাঁ। আর আমি তোমাকে আবার বলছি, তোমরা কিন্তু অনেক প্রশ্ন হুবু কমন পাবা এখান থেকে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলা। প্রিভিয়াস ইয়ারগুলো আমাদের সেম কাহিনী হয়েছিল, আমরা লাইভে যা বলেছি মোটামুটি সেই প্রশ্নগুলো দিয়ে বাচ্চারা মুখোমুখি হয়েছে। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। তোমরা চাইলে আমাদের এই লাইভটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, কারণ হচ্ছে এতে সবাই উপকৃত হবে, এবং এই লাইভ থেকে প্রশ্ন আগামীকালকে তোমরা দেখতে পাবা, হ্যাঁ। হয়তো তোমার কাছে কথাটা অবিশ্বাস্যকর মনে হতে পারে, বাট এটাই বাস্তবতা। ওকে,
রেডি। সো এখানে দেখো একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে স্টার্ট অ্যাট্রিবিউটের মান সবসময় কি সংখ্যা বসে। তোমার কিন্তু পরীক্ষায় স্টার্টের ভেতরে শুধু জিরো লিখতে পারে, অর্থাৎ জেড ই আরও জিরো লেখা থাকতে পারে, তারপর শুধু শূন্য লেখা থাকতে পারে, আবার এমটি লেখা থাকতে পারে। মনে রাখতে হবে স্টার্টের ভেতরে সর্বদা কি বসবে, সাংখ্যিক মান, অর্থাৎ শুধু শূন্য এই সংখ্যাটাই বসবে। তারপর দেখো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের হচ্ছে আরও 4টা অধ্যায় বাকি আছে। আর অ্যাঙ্কর, আমরা জানি এটা কি অ্যাঙ্কর বা হাইপার লিঙ্কের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। ইউআরএল এর পুনরূপ কি দেখো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বি কেয়ারফুল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবা। এবং ইউআরএল সাধারণত কি কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রকাশ করা হয় বা আমরা ইউজ করি, ইউআরএল ইউজ করা হয় কোন অ্যাট্রিবিউটে, এইচ আর ইএফ। এমসিকিউতে এই এইচ আর ইএফ গুরুত্বপূর্ণ, কারণ এইচ আর ইএফ দ্বারা কি বোঝায়, হাইপার লিঙ্ক রেফারেন্স। আরেকটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি আবার বলছি, এই টার্গেট, এই টাইপের এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। টার্গেট অ্যাট্রিবিউটের মান হিসেবে সেলফ ব্যবহার করে লিঙ্কটি কি একই ট্যাবে খুলবে, অর্থাৎ আমরা নর্মালি যে কাজগুলো এগুলো হচ্ছে টার্গেট সেলফ থাকে। আর যদি মনে করেন একটা লিঙ্কে চাপ দিব, সেটা নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, এটাকে বলা হচ্ছে কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সো আমি মোটামুটি রেড মার্ক করে দিয়েছি, তারপর কিছু ছিল বাকি ছিল, এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। যারা বলতেছো পিডিএফ, হ্যাঁ আমি ভিডিও শেষে পিডিএফটার লিঙ্ক ড্রাইভ আকারে এখানে দিয়ে রাখবো। ওকে, তোমরা চাইলে তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিতে পারো। এবং স্টেম নিয়ে তোমার কোনো ধরনের টেনশনের কারণ নাই, প্রিভিয়াস বোর্ড কোয়েশনগুলো দেখবা, অলরেডি এগুলো সব ভিডিও আমাদের এখানে দেওয়া আছে। আমাদের তুমি যাবা প্লেলিস্টে যাওয়ার পর দেখবা যে লেখা আছে আইসিটি এমসিকিউ, আইসিটি বোর্ড এমসিকিউ, এইখানে সব সব এমসিকিউ সলভ দেওয়া আছে, একসাথে ব্যাখ্যা সহকারে সলভ দেওয়া আছে। তারপর দেখো আমরা জানি এসআরসি পুনরূপ কি, এসআরসি হচ্ছে সোর্সের সংক্ষিপ্ত রূপ, এসআরসি। ওকে, তারপর দেখো আমরা ইমেজের জন্য কী করি, সোর্সকে ব্যবহার করে থাকি। তারপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, 1-2বার বললে কম ভুল হবে, অনেকবার আসছে। আচ্ছা, তারপর দেখো কোনো ফোল্ডারের ছবি দেখা, এই যে কোনো ফোল্ডারের ছবি দেখাতে হলে এর মান হিসেবে ছবির পুরো পাত ব্যবহার করতে হয় বা বসে। পুরো পাত বলতে কীভাবে, যেমন আমি তো এখন এই মুহূর্তে দেখাইতে পারি, এই যে দেখছো, এই যে পাত দেখছো, ফাইল সি, এটা হচ্ছে এইটার জন্য একটা পাত। বাট যখন ছবির ব্যবহার করা হয় তখন কি ব্যাকস্ল্যাশ, কিন্তু দেখো আমাদের অপশনে ফরওয়ার্ড স্ল্যাশও দেওয়া থাকবে। মানে ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে যে আমরা ক্লোজিং ট্যাগে যে কাজটা করি, ওটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, আর ব্যাকস্ল্যাশ হচ্ছে এটা, ফোল্ডার পাতের জন্য ব্যাকস্ল্যাশ ইউজ করা হয়। আর ছবির আকার নিয়ন্ত্রণ করার জন্য দেখো ভালো করে মাথায় রেখো, সাধারণত ছবির সাইজ কি প্রথমে থাকবে হচ্ছে উইথ, তারপর কি হাইট। পরীক্ষার সিকিউতে কিন্তু তোমরা এই টাইপের ভুলেও করবে না, প্রথমে থাকবে কি বলছি, প্রথমে থাকবে হচ্ছে উইথ, তারপর কি হাইট। আচ্ছা, আকাশ বলছো যে স্যার পিডিএফ কি দিবেন, হ্যাঁ অবশ্যই আমি পিডিএফ দিব। শাহরিয়ার শাওন, কী অবস্থা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো টাইপের কোয়েশন থাকলে, এসটিএমএল নিয়ে কোনো কোয়েশন থাকলে তোমরা আমাকে এখানে কমেন্টসে চ্যাটে জানাই দিতে পারো, আমি অবশ্যই এগুলো রেসপন্স দেওয়ার চেষ্টা করবো লাইভেই। দেখো যেমন তোমাকে যদি এখানে দেওয়া থাকে, দেখো 300 × 200, তার মানে কি প্রথমটা হবে সবসময় উইথ, তারপরটা কি হাইট। এখন এইচটিএমএল ট্যাগে প্রথমে হাইট লিখবা নাকি উইথ লিখবা এটা কোনো ব্যাপার না, বাট মান যেন উল্টাপাল্টা না হয়। মানের ক্ষেত্রে প্রথমটা সবসময় উইথ, এরপরটা কি হাইট। তারপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোর্ডে উল্লেখ করা আছে, টেবিলে একেবারে উপরের সারিকে বলা হয় হেডার, আর টেবিলের নিচের সারিকে বলা হয় কি ফুটার। তবে আমরা নর্মালি এটাকে ইউজ করে খুব একটা করি না, বা তোমাদের দরকার লাগে না, এই জন্য আমরা করা হয় না। আচ্ছা, তাসমি স্যার, আমার প্রবলেমটা একটু সলভ করে দেন প্লিজ। তোমার প্রবলেমটা তুমি অবশ্যই আমাকে একটু মেনশন করো, তোমার প্রবলেমটা কি, প্রবলেমটা এখানে শেয়ার করো তোমার, তুমি একটু লিখে যদি দাও তাহলে হচ্ছে আমি এখন এই মুহূর্তেই তোমার লাইভে সলভ করে দিতে পারবো। ওকে, আমরা দেখো এর পরবর্তী বিষয়টা দেখি, যে এখানে খুবই ইম্পর্টেন্ট কতগুলো এমসিকিউ আছে, যেগুলো তুমি নর্মালি খুঁজে পাবা না, আমি এগুলো সব সুন্দর করে মার্ক করে রেখে দিয়েছি। এবং এর বাইরে তোমাকে বোর্ড বই থেকে কিচ্ছু পড়তে হবে না। আমি আবার বলছি, বোর্ড বই যারা দেখবা না, আইসিটিতে খারাপ করার একমাত্র সমস্যা হচ্ছে আমরা বোর্ড বই না দেখা। আমরা যখন চ্যাপ্টার 4 আলোচনা করব, 5 আলোচনা করব, চ্যাপ্টার 2 আলোচনা করব, তখন তুমি বুঝতে পারবা যে কেন আমাদের বোর্ড বইটা দেখা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, একেবারে ডিরেক্ট লাইন আসছে, দেখো আমি স্টেমেলে যদি তোমাকে বলি 24-এ কী কী লাইন ডিরেক্ট আসছিল, আমি একটু পরে দেখাচ্ছি। দেখো তারপর দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তোমাদের নর্মালি আমরা স্টেমেল কোডিং এটা আমরা ইউজ করি না, যে টেবিলে সাধারণত 3টি অংশ, যথাক্রমে হেডার, বডি এবং কি ফুটার, এটা কিন্তু আমরা নর্মালি এই সাধারণভাবে আমরা যখন HTML কোডিং করি তখন আমরা পাই না। তো তোমাদেরকে বলে রাখতেছি যে টেবিলে কিন্তু পরীক্ষার প্রশ্ন করতে পারে, সেই টেবিলে সাধারণত কয়টি অংশ থাকে, 3টি অংশ থাকে। কি বলছি, হেডার, বডি, ফুটার। ওকে, সো হেডার জন্য কি লেখা হয়, টি হেড
বডির জন্য কি টি বডি মানে টেবিল বডি, আর টেবিলের ফোটার জন্য কি টি ফোট এলিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়। এই এমসিকিউটা তুমি কি কখনো পাইছো? সচরাচর তুমি এটাকে পাবা না। সো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিছু করা হবে। ক্লিয়ার? দেখো তারপরের বিষয় দেখো, টি আর মানে কি টেবিল রো, টি আর মানে তুমি জানো টেবিল রো, টিডি মানে টেবিল ডেটা, এগুলো তোমরা পারবা। এইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে কমেন্ট করার জন্য, এইচটিএমএল কমেন্ট করার জন্য কি ইউজ করা হয়, এই যে এই সিম্বল ইউজ করা হয়। ঠিক আছে, এই যে দেখো ভালো করে দেখো, যে প্রথমে হচ্ছে লেস দেন, তারপর এক্সলাইম, তারপর দুইটা টান কিন্তু, বি কেয়ারফুল এটা। তারপর এখানে তুমি যা লিখবা, এখানে তুমি যা লিখবা তাই কমেন্ট, অর্থাৎ এটা ব্রাউজার প্রদর্শন করবে না। আকাশ বলছো স্যার সিকিউ এর সাজেশনও কি দিয়ে দিবেন পিডিএফে? সিকিউ এর সাজেশন আমি যেভাবে বলে দিয়েছি, তুমি এটা পিডিএফ দিব না। সিকিউ এর সাজেশন তোমাকে যা বলছি তুমি ওইটা এইভাবে নিয়ে নিও, হ্যাঁ। আর পিডিএফ দিয়ে লাভ নেই। আর পিডিএফ হচ্ছে আমরা চিন্তা করতেছি পিডিএফ আমাদের ইআইসিটি ইনস্টিটিউট নামে যে পেজটা আছে, আমরা পেজে হয়তো বা দিয়ে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো, তো আমি তোমাদের আবার বলছি সিকিউ এবং এমসিকিউ তোমরা জাস্ট কালকে পরীক্ষার জন্য অপেক্ষা করো, তারপর আমাকে জানাবো আসলে কী পরিমাণ প্রশ্ন কমন আসছিল। দেখো তারপর হচ্ছে যে কমেন্ট কিন্তু কি হয় না, ব্রাউজারে প্রদর্শিত হয় না। তারপর দেখো এখানে আরেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট আছে, যে দেখো সব কম্পিউটার বাংলা লেখা ঠিকভাবে দেখানোর জন্য মেটা নামের একটি ফাঁকা এলিমেন্ট ক্যারেক্টার সেট নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। দেখো তার মানে এই যে এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু বলতে পারে যে কম্পিউটার, সকল কম্পিউটার লেখা ঠিকভাবে দেখানোর জন্য আমরা কী ব্যবহার করতে পারি, মেটা নামে একটা ফাঁকা এলিমেন্ট এবং ক্যারেক্টার সেট ইউজ করতে পারি, হ্যাঁ। এখন দেখো এই যে ক্যারেক্টার সেট বা ক্যার সেট ব্যবহার করা হয়, এইটা কিন্তু পরীক্ষা আসছিল। মেটা এলিমেন্ট কোথায় ব্যবহার করা হয়, কোথায় থাকে, হ্যাড ট্যাগের ভেতরে। এটা একটা শর্টকাট কথা তোমাকে আমি বলে রাখি। শর্টকাট কথা হচ্ছে যে এমন কোনো ট্যাগ যে ট্যাগটা তুমি কখনোই শুনো নাই, যদি বলা হয় এই ট্যাগটা কোথায় ব্যবহার করা হয়, তুমি বলবা কি সরাসরি বডির উপরে। মনে থাকবে বডির উপর কে আছে, হেড, সবাই হেড ট্যাগের ভেতরে। ওকে, আর যার যা প্রশ্ন আছে তুমি আমাকে এখানে প্রশ্ন করতে পারো। তারপর দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে UTF-8 ওয়েব ব্রাউজারে বা ওয়েবসাইটে লেখা প্রদর্শনের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্যারেক্টার সেট কোনটা, UTF-8। ঠিক আছে, সো ইউটিএফ হচ্ছে জনপ্রিয় একটি ইউনিকোড ক্যারেক্টার সেট, সেটি বা এটি বাংলা লেখা সমর্থন করে। সো এই যে এইটাই গুরুত্বপূর্ণ অংশ। আমি যদিও রেড মার্ক করে দিয়েছি, তারপরে আমি আবার একটু রিক্যাপ দিয়েছি তোমাকে যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তারপর দেখো এটা গুরুত্বপূর্ণ যে একটি ডকুমেন্টে বিভিন্ন অংশ আলাদা করতে ব্যবহার করা হয় কি, ডিভ এলিমেন্ট। ডিভ মানে ডিভিশন বা অংশগুলো আলাদা আলাদা করা, ভাগ করা বোঝানো হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষায় আসছিল। স্প্যান এলিমেন্টের কাজ হচ্ছে কি, দেখো একটি অংশ নির্বাচন করা, ধরা যাক একটি প্যারাগ্রাফ কালো রং করে দেখাইতে হবে, অর্থাৎ স্প্যান তুমি একটা ওয়ার্ডের যে কোনো একটা ক্যারেক্টার, ধরো তুমি লিখলে আইসিটি, এখন সি লেখাটাকে রেড কালার করতে চাচ্ছ, টি লেখাটাকে অন্য কালার করতে চাচ্ছ, এই টাইপের কাজ করার জন্য তুমি এই স্প্যান ট্যাগ ব্যবহার করে এই কাজটা করতে পারো। স্প্যান খুবই গুরুত্বপূর্ণ, ওকে। এবং এটার ভিতরে কোন অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করবো। আমি আবার বলছি এই স্প্যান এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ। তারপর দেখো এবং স্টাইল কি, সিএসএস প্রপার্টি, ওকে। তারপর দেখো আমরা সামনে যাচ্ছি, আমাদের প্রায় শেষের দিকে আমরা যাচ্ছি। দেখো এবং একাধিক প্রপার্টির মান দিতে চাইলে স্টাইলের ভেতর কি ইউজ করতে হয়, সেমিকোলন ব্যবহার করতে হয়। এইগুলো বোর্ড বইয়ে লেখা, বোর্ড বইয়ে যা লেখা ছিল আমি তাই লিখে বলে দিচ্ছি তোমাকে, হ্যাঁ। তারপর দেখো একাধিক এলিমেন্টে ব্যবহার করতে চাইলে হেডের বিভিন্ন অংশ, এটা তোমার দরকার নেই আপাতত। তারপর দেখো ফন্ট ফ্যামিলি কাজ হলো ফন্ট নির্ধারণ করা। ফন্ট ফ্যামিলি হচ্ছে স্টাইলের ভেতর ইউজ করা হয়, ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট নির্ধারণ করার জন্য। তো নর্মালি ইংলিশ লেখার জন্য সিম্পল, দেখো সিম্পল টাইপের ফন্ট হচ্ছে কোনটা, সেন্স শেরিফ। তো আমরা অনেক সময় মনে করি টাইম রোমান্স, না, দেখো এখানে লেখা আছে সান্স শেরিফ হচ্ছে কি সিম্পল ইংলিশ লেখার জন্য, যেখানে কোনো ধরনের স্ট্রোক হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, দেখো RGB, আমরা জানি RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, বাট RGBA মানে হচ্ছে রেড গ্রিন ব্লু এবং কি আলফা। ঠিক আছে, আলফার প্যারামিটার কত, মানে আলফার ভেতর মানটা কত থেকে কত পর্যন্ত হতে পারে, 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ তার ভ্যালু হচ্ছে 0 টু 1, ওকে। তারপর দেখো আমাদের আর কি আছে, এটা তোমাদের দরকার নাই, এটা দরকার নাই। দেখো দেখো এখানে হচ্ছে এই যে এটা কিন্তু 1 নম্বর জন্য প্রশ্ন আসতে পারে, যে ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজে কলমে করা যেতে পারে। এ জাতীয় কাগজে কলমে, দেখো কাগজে কলমে আঁকা ডিজাইনকে কী বলা হয়, ওয়্যার ফ্রেম। এটা কিন্তু 1 নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমাকে বলতে পারে ওয়্যার ফ্রেম কি, ঠিক আছে। ওয়্যার ফ্রেম হচ্ছে কাগজে কলমে আঁকা ডিজাইনকে ওয়্যার ফ্রেম বলে,
রায়হান। আচ্ছা, দেখো তারপর কি আছে দেখো, আমরা হচ্ছে ডিজাইন করার জন্য সাধারণত কি ইউজ করতে পারি, দেখো অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারি, আর কি আছে গিম্প। সো বোর্ড বই যা আছে তা একটু মাথায় রাখতে হবে যত্ন সহকারে। দেখো এই যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের বিষয়টা একটু দেখো। HTML ও CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করতে হবে, একে বলা হয় কি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা ব্যবহারকারীরা একটা ওয়েবসাইটে যা দেখতে পাই এইটা ডিজাইন করবে যারা, এটা ওরা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, আর এই ডিজাইনটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর যা আমরা দেখতে পাই না, অর্থাৎ তুমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাও, কোনো একটা কোর্স সার্চ করো, তখন কোথায় ছিল ওই কোর্সটা তুমি আগে দেখতে পাইতে না, সার্চ করার পর সে তোমার সামনে আসছে। অর্থাৎ তুমি ফেসবুকে গিয়ে যদি সার্চ করো যে রহিমা কোথায় আছে, রহিমা সার্চ করার পর তুমি যখন সার্চ করলা, তো সার্চ করার পরে দেখবা যে রহিমা নামে যত আছে ফেসবুক সকল ডেটা নিয়ে আসছে, কিন্তু তুমি কিন্তু আগে তাদেরকে খুঁজে পাও নাই। ওই যে যে জায়গা থেকে নিয়ে আসছে ওইটাই হচ্ছে, ওইখানে যে ডিজাইনটা করা হচ্ছে ওটা হচ্ছে ব্যাক এন্ড ডিজাইন। ওকে, আর এই বিষয়টাই কিন্তু আমরা এই অধ্যায় শুরুতে বলেছিলাম যে ওয়েব রিকোয়েস্ট এবং রেসপন্স। এই যে তুমি ফেসবুকে রহিমা লিখে সার্চ করলা, দিস ইজ দ্য কিওয়ার্ড, রহিমাটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যখন ওই ডাটা বেজে যাবে রিকোয়েস্ট সার্ভারে যাবে রিকোয়েস্ট আকারে, মানে অর্থাৎ জানা হবে যে বা জিজ্ঞাসা করা হবে যে রহিমা নামে কেউ আছে কিনা, সবাইকে নিয়ে আসুন। ওই যে তারপর সে যেন তোমাকে সকল রহিমাকে নিয়ে আসবে, ওইটা হচ্ছে কি রেসপন্স। ওকে, হ্যাঁ, উত্তেজিত 27 ব্যাচ নাকি? আচ্ছা, দেখো আমরা যে বিষয়টা বলছিলাম তা হচ্ছে এখানে উত্তেজিত 27 ব্যাচের কেউ আছো কি? আচ্ছা, 27 ব্যাচ একটু রেস্টে থাকো। তা হচ্ছে যে 25-এর পরীক্ষার্থীরা, এই যে উত্তেজিত হওয়ার কিছু নাই, কালকে উত্তেজনা থেমে যাবে সব। কালকে এই মুহূর্তে হয়তো বা আমরা খুব এক্সাইটেড থাকবো। আমি আশা করি তোমাদের পরীক্ষা অনেক সহজ হবে এবং প্রশ্ন খুব একটা হার্ড হবে বলে আমার মনে হয় না। স্বাভাবিক থাকো, নর্মাল প্রশ্ন হবে, তুমি ভালো পারবা। আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই ভালো পারবা। দেখো ওয়েবসাইটে বিভিন্ন ফিচার থাকতে পারে, এটা তোমরা দেখে রাখো। ফ্রন্ট এন্ড ডেভেলপার কারা, ব্যাক এন্ড ডেভেলপার কারা, এবং হচ্ছে ফুল স্টেক ওয়েব ডেভেলপার কারা। দেখো যেসব ডেভেলপার ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড উভয়ের কাজই জানে তাদেরকে কী বলা হয়, ফুল স্টেক ডেভেলপার। আর যারা শুধু ব্যাক এন্ডের কাজ তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। যারা শুধু ফ্রন্ট এন্ডের কাজ করে তাদের বলা হয় কি, ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, আর আরও কিছু জিনিস দেখো আমি তোমাকে বলে রাখতেছি। তা হচ্ছে দেখো আইপি অ্যাড্রেসে পুনরুক্তি ভালো করে জানো, আইপি অ্যাড্রেস কাকে বলে, তারপর হোস্টিং কি এটা তুমি ভালো করে জানো, ডোমেন কি। এখন দেখো সার্চ ইঞ্জিন, কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম মাথায় রাখতে হবে, কারণ এইটাও কিন্তু বোর্ড পরীক্ষা 24 আসছিল, গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা। তো পিপিলিকা হচ্ছে বাংলাদেশের সার্চ ইঞ্জিন। ওকে, এখন দেখো আমি এইটা বোর্ড বই শুধু এই পর্যন্ত আমি নিয়েছি, 61টা পয়েন্ট ছিল। এখন আমাদের সহায়ক বই থেকে কয়েকটা পয়েন্ট আমি তোমাকে একটু তুলে ধরে রাখতেছি, যেখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে প্রায়ই। দেখো স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট। সো এটা তোমরা ভালো করে জানো। তো এই ক্ষেত্রে হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত HTML CSS ব্যবহার করে তৈরি করা হয়। আর দেখো কি আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP পাইথন ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন হয় কিসে, ডাইনামিক ওয়েবসাইটে। তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে অমুক একটা ওয়েবসাইট তৈরি করেছে PHP পাইথন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, তাহলে অমুক ওয়েব কাঠামোটা ব্যাখ্যা করা রয়েছে ডাইনামিক ওয়েবসাইট। একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, এখন দেখো IPv4 এবং IPv6 নিয়ে একটু ভালো করে মাথায় রাখতে হবে। তা হচ্ছে এই দেখো IPv4, ঠিক আছে, যে এইখানে যে বিষয় দেখো IPv4 কয়টা সেকশন আছে, 4টা সেকশন আছে, এবং এই সংখ্যাগুলো সাধারণত কিসে প্রকাশ করা হয়, দেখো লেখা আছে ডটেড ডেসিমাল নোটেশনে প্রকাশ করা হয়। অর্থাৎ এগুলো কি ডেসিমাল সংখ্যায় প্রকাশ করা হয়। IPv4 কত বাইট, 4 বাইট। IPv4 কত বিট, 32 বিট। এই যে দেখো নিচে কিন্তু হিসাবটা দেওয়া আছে। ওকে, এবং আমরা জানি কি 1 বাইট সমান কি 8 বিট। তারপর দেখো বর্তমানে প্রচলিত হচ্ছে কি IPv6। IPv6-এ দেখো কয়টা কয়টা ভাগ আছে, তুমি যদি মনে করো 6 দেখে 6 ন, IPv6-এ হচ্ছে 8টা অংশ আছে, মানে 8টা ভাগে বিভক্ত হচ্ছে 8টা ভাগে বিভক্ত কি বলছি, IPv6। এবং এখানে আরেকটা বিষয় দেখো লেখা আছে কি ইন হেক্সাডেসিমাল, অর্থাৎ IPv6 কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয়, সাধারণত হেক্সাডেসিমালে প্রকাশ করা হয়। এবং কয়টা ভাগ আছে, 8টা ভাগ আছে। এর মধ্যে 4টা হচ্ছে নেটওয়ার্ক আইপি আর 4টা কি হোস্ট আইপি। এবং প্রত্যেকটা অংশ, এই যে প্রত্যেকটা অংশ কয় বিট করে, প্রত্যেকটা অংশ কিন্তু 16 বিট করে। আমি আবার বলছি, এই অংশগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, কত প্রত্যেকটা কয় বিট করে বলছি, 16 বিট করে। তাহলে 16 8 16 কত হয় বলো তো, 8 16 হচ্ছে 128। IPv6 হচ্ছে 128 বিটের, মনে থাকবে। তারপর দেখো আর এখানে দেখো আমি আরেকটা জিনিস দিয়ে রেখেছি তোমাদের জন্য। তা হচ্ছে যে দেখো লেখা আছে IPv6 হচ্ছে 16 বিট,
অর্থাৎ মোট কি 128 বিট প্রয়োজন। ওকে, প্রতি অংশ 16 বিট, এই যে প্রতি অংশ 16 বিট এবং মোট 128 বিট প্রয়োজন। ওকে, মোট অংশ কয়টা আছে? 8টা অংশ আছে। তারপর দেখো আমি তোমাকে, এবং প্রত্যেকটা অংশ কী দিয়ে ভাগ করা হয়, এই যে দেখো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রত্যেকটা অংশ ভাগ করা হয় এই যে কোলন বা ডট, এই যে আর আইপি IP4 দেখো একটু ভালো করে এখানে লক্ষ্য করে দেখতে হবে। এখানে দেখো, দেখছো কি লেখা, এই যে এখানে একটা কুলন মতো সিম্বল দেওয়া আছে, আর এখানে কি জাস্ট একটা ডট, এই জন্য নাম হচ্ছে কি ডটেড। ঠিক আছে, আর এখানে কি দুইটা ডট। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে এখানে আটকে দেওয়া সম্ভব হয়। তারপর দেখো এখানে লক্ষ্য করো, একটা আইপি অ্যাড্রেস, একটা জাস্ট ইউআরএল দেওয়া আছে। প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, এরপর হচ্ছে তার সাব ডোমেইন বা থার্ড লেভেল ডোমেইন। তারপর হচ্ছে এই যে দেখো এটা কি ডোমেইন নেম কোনটা, ডোমেইন প্রকৃতি হচ্ছে .com। এইটা .com হচ্ছে দেখো এইটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, এটা হচ্ছে কান্ট্রি কোড। সো যদি কখনো পরীক্ষার প্রশ্ন করে সম্পূর্ণ একটা অংশ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারি এই অংশটা কি, ওই অংশটা কি, ওই অংশটা কি, আশা করি তোমরা রেসপন্স করতে পারবে। এখন এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছিল যে .com দ্বারা দেখো কোনটা, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। আমি আবার বলছি .com, অর্থাৎ কোনো একটা নামের পরে যে .com, .mil, .gov, .edu, .net, .org, .info এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইনগুলো সাধারণত 3 ডিজিটের হয়ে থাকে। যেমন আবার তোমাকে এগুলো পূর্ণ জানা থাকতে হবে কিন্তু, যে .com কি বাণিজ্যিক, .mil কি মিলিটারি, .gov মানে কি রাষ্ট্রীয় মানে গভর্নমেন্ট, .edu মানে কি এডুকেশন, .net মানে কি নেটওয়ার্ক সার্ভিস যেমন ইন্টারনেট কোম্পানি সার্ভিসগুলো যারা আছে, আর .org মানে কি অলাভজনক প্রতিষ্ঠান, .int মানে কি আন্তর্জাতিক সংস্থা মানে ইন্টারন্যাশনাল। ক্লিয়ার? আর এই যে কান্ট্রি কোডগুলো, কান্ট্রি ডোমেইন, .bd দ্বারা কি বাংলাদেশ, .uk মানে কি ইউনাইটেড কিংডম, .us মানে কি ইউনাইটেড স্টেটস, ইন মানে কি ইন্ডিয়া, ইউ মানে কি অস্ট্রেলিয়া। সো এখানে আর্জেন্টিনা নাই নাকি? আচ্ছা, আর্জেন্টিনা দিতে মনে নাই, ও এই জন্য ব্রাজিলও দেয় নাই। আচ্ছা দেখো, আমরা যে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে আমি এখন তোমাকে যা দেখিয়েছি তুমি ঠান্ডা মাথায় এটা দেখলেই হবে। আর আমি এখানে ট্যাগ এলিমেন্ট একটু দিয়ে রেখেছি, দেখো ট্যাগ, এই যে দেখো এই টাইপের কোয়েশন কিন্তু পরীক্ষায় অহরহ আসে, যে কোনটা ওপেনিং ট্যাগ, কোনটা ক্লোজিং ট্যাগ, এবং হচ্ছে কোনটা অ্যাট্রিবিউট নেম, কোনটা অ্যাট্রিবিউট ভ্যালু। এই যে আমি এখানে সব মার্ক করে রেখেছি। কালকে পরীক্ষার পরে তুমি আমাকে বলবা যে EICTর MCQ চ্যাপ্টার 4-এর MCQ সাজেশন থেকে প্রশ্ন কেমন আসছিল, কি আসে নাই। ঠিক আছে, এই